ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? নবনী বলল, হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বার নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনুস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনে নাম্বার তুলে ডায়াল করলো। রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ ফোন যাতে না তোলে। নিতু ফোন তুলিও না প্লিজ। তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলল, কাকে চাই? তামিম ছুটে এসে হামিদুর রহমানের পা চেপে ধরল। মৃদুস্বরে বলল, প্লিজ বাবা কিছু বলবেন না নিতুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দিব। বাবা এভাবে আমাকে অপমানিত করেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনীর দুই চোখ জলে টইটম্বুর হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে? হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার? ছেলের মান সম্মানের কথা না ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে। ওকে এখনো আমি জুতো পেটা করিনি, এই তো ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, এই ছোট লোকের মেয়েকে আমি কখনোই ঘরের বউ বলে মানি না, মানবো না। আমার ছেলেও মানে না। আমার ছেলের যাকে পছন্দ তাকেই সে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষিয়ে থাপ্পড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে বলল। তাহিরা ফুসফুস করে বলল, নবনীর আর এসব স্ট্রেস সহ্য হলো না। মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহিরা কাঁদতে কাঁদতে নিজের ননদদের বোনদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, হয় নবনী থাকবে এই বাসায় আর নয়তো তিনি থাকবেন। তাহিরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লুবনা বলল, মা যেখানে যাবে আমিও সেখানে যাব। হামিদুর রহমান দাঁত কিরমিরিয়ে বলল, সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখতে আইছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমার জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে। শামীম নিশ্চুপ। ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামীম এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছে করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রামে নিয়ে গেছে। আবেগে পড়ে দিশাকে বিয়ে করাটাই শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেলল। তার উপর বাসায় প্রতিদিন মা বোনের এসব ড্রামা দেখতে দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নির্বুদ্ধিতা দেখে। শামীম মাঝে মাঝে ভাবে তামিম কি আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ। তাহিরা বেগম কাঁদতে কাঁদতে নিচের রুমে গিয়ে বোরখা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহান্নামে আছে সে যেন। 15 দিন পরে হামিদুর রহমান চলে গেলে তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতেই নবনী শিউরে উঠল। তাহিরা বেগম বের হতে যেতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে মা, আপনি কোথাও যাবেন না। আপনার সংসার, আপনার সব। আমি তো দুদিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবুও যাবেন না মা। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে দুহাত জড়ো করে বলল, প্লিজ বাবা এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকবো? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামী। তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী। স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে স্বামী। কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ার মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন? আপনি বলেন আমাকে। যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা।
আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কথা খুঁজে পেল না। নবনীর রুমে গিয়ে একটা পাঞ্চ ক্লিপ চুলে আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিচের রুমে গেলেন। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটা হাতে নিয়ে। নবনীকে সোফায় বসতে বলে কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহেরা, লুবনা, দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর রহমান বললেন, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম, তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখছো, এখানে 8.5 ভরি সোনা আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম, ভেবেছিলাম আমার ঘরে নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এগুলো এখন তোমার। নবনী চমকে গিয়ে বলল, না বাবা, এগুলো একটাও আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আমার সেই অলংকার যখন নেই, এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান বললেন, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনের যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি 1000 ভারী সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না, তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী দুহাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতেই তাহেরা বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, লুবনা, দিশা ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের কখন বাস ধরবে আর এসব ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা ওই মেয়ের সব সোনার গহনা দিয়ে দিল, ওখানে মোট 15 ভরি সোনা ছিল। হায় হায় আল্লাহ, এই আমার কি সর্বনাশ হলো। ঈশা হেসে বলল, মা, এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এক উছিলাই, তার জন্য অন্তত খুশি থাকেন। তাহেরা ফোঁস করে বলল, কি বলছো তুমি এসব দিশা? 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলে ও তো 9-10 লাখ টাকার গহনা ওখানে। এত টাকার গহনা আমার ওই ফকিনের মেয়ে নিয়ে গেল। আমি মামলা করব। তো শ্বশুর যাওয়াক খালি দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো এসব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পেছনে শামীমও গেল। বিছানায় শটান হয়ে শুতেই শামীম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলি না ভাইয়া? ভাবের মতো চমৎকার একটা মেয়ে কিভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলি ভাইয়া? তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি? তো শ্বশুর বাড়ির মতো তো আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে, মায়ের কান্না আমার সহ্য হয় না। তাও যদি নবনী দিশার মতো হতো। শামীম হেসে বলল, দিশার মতো হলে তুমি আরো আগে আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলার কাঁটার মতো বিঁধে আছে, না পারছি কিলতে আর না পারছি ফেলতে। তুমি জানো ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চললো দিশার সাথে আমি ঘনিষ্ঠ হই না। মা দিশার পরিবার সম্পর্কে জানার পর পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলে বিয়ে করে। আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতেই পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে নিলাম। কত বড় নির্লজ্জ হলে এমন কাজ কেউ করে ভাইয়া? দিশা আমার কোনো কথাই শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। আজ এই ফ্রেন্ডের বার্থডেতে তো কাল আরেক ফ্রেন্ডের পার্টি, পরশু হ্যাং আউট, এসব করেও দিন কাটায়। একটাই পাওয়ার ওর ভয়, একটাই পাওয়ার ওর বাবার অনেক সম্পদ আছে, 2 ভাইয়ের আদরের বোন একজন। আমি কিছু বললেই মা পারে না, আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কি লাভ, মায়ের কি লাভ? মাকে কি দিশা দিয়ে দিবে সব? তবে কেন মা এসবের লোভে পড়ে এরকম করে? দিশা কি আজ পর্যন্ত মাকে 1 কাপ চা বানিয়ে খাইয়েছে? বাবাকে একবার খাবার বেড়ে দিয়েছে? কি করেছো? তবু মায়ের কাছেও ভালো, কারণ ও বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, তার কোনো দাম নেই। কেন? মায়ের মেন্টালিটি এমন কেন?
তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাব কেন এমন আমি তাও জানি না। এতটুকুই বলবো, অনেক বড় ভুল করেছো তুমি। শামীম চলে যাওয়ার পর তামিম উঠে বসে ভাবতে লাগলো সব কিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দিবে, নিজের কেরিয়ার এমনভাবে করে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়, আর পিছনে ফিরে তাকাবে না সে। সব মায়ার বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে। নবনী বাবার বাড়িতে যেতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ সবচেয়ে বড় অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মাকে আমি নিজের হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আজ আবার আমি জানি পরের জন্মে বলে কিছুই নেই, নয়তো পরে জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি। তবে আল্লাহর কাছে চাইবো সব বাবাকে আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশতে শান্তি পাবে। হাসিমারি কিছুই বুঝতে পারল না। রাবিয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেয়াই সাহেবের কথা শুনে এটুকু বুঝেছেন রাবিয়া তার মেয়ে একেবারে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছেন। হামিদুর রহমান হাসিম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারোর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল, বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন। ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে। নবনীকে দিয়ে বলল, আগামীকাল সবাইকে নিয়ে খুলে দেখিও। হাসিম আলী বারান্দায় রাখা পাটিতে বসে পড়লেন। রাবিয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে কন্ত? বেয়া হিসাব এগুলা কি সব কইয়া গেল? আমার নবনীর লগে ওরা কোনো খারাপ কিছু করছে নি? রাইতের 1টা বাজে মাইয়াডারে দিয়া গেল, আমার কেমন জানি লাগতেছে। হাসিম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনীর মা। আমার মাইয়ার আল্লাহ পাক কি পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিছে তা কেউ না জানলেও আমরা দুজনে ভালো কইরা জানি। আমার 4টা পোলা মাইয়া, আজ পর্যন্ত কেউ একটা কদা কইতে পারছে তাদের নিয়া? আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মাইয়া গরু দিয়া। সবাই কয় হাসিম আলী গরিব হইলেও পোলা মাইয়া দিয়া সুখী। আমাকে টাকা পয়সা থাইকাও পোলামান মানুষ করতে পারলাম না। তুমি নবনীর একটা কথাও জিগাইবা না। আমার মাইয়া নিজ থেকে যখন মনে করব কিছু কম দরকার আমাগরে কইব, আর যদি না কয় তো নাই। নিজে থেকে একটা কথা আমার মাইয়ারে তুমি জিগাইতে যাইবা না। আমার মাইয়াটা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একবারে চইল্লা এসায় বাপ মায় হের উপর বিরক্ত। রাবিয়ার স্বামীর মুখ হাত দিয়ে চেপে ধরে পড়ল, এগুলো আপনি কি কন? মাইয়া কি শুধু আপনার, আমার না? আমার মারে হেরা 3 বছরে 2 বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2 দিন কইরা 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মাইয়ারে দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে, এটাই তো আমার জন্য অনেক বেশি। আমি কেন মাইয়ারে এসব কথা জিগামো? আমি জানি নবনীর বাপ এই সময় মাইয়াগো মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে। উত্তর পাড়ার রুবি আছে না, মাইয়াডারে দেখি প্রায় সময় খালপাড়ে বৈশা বৈশা কান্দে। জামাইয়ের বাড়ি থেকে হেরা পাঠাইয়া দিছে রুবির পোলা মাইয়া অয়না দীক্ষা। এখন বাপ মায়ের বাড়িতে আজ 2 মাস হইল আইছে। বাপ মা মনে করতাছে মাথার বোঝা, দিনরাত মায়ে গালাগালি করে মাইয়াডারে। বাপে তো মুখও দেখবার চায় না, সামনে দেখলেই হাতের কাছে যা পায় তা দিয়াই মারতে চায় মাইয়ারে। এই সব সময় মাইয়া করে আরো বেশি আদর যত্ন করা লাগে, যাতে কইরা মাইয়া আগের শোক সামলাইয়া উঠতে পারে। আমি অশিক্ষিত মূর্খ মাইয়া মানুষ হইলেও কইলাম আল্লাহ এইটুকু জ্ঞান দিছে মাথায়। নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথা শুনল। কৃতজ্ঞতায় নবনীর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এরকম হয় না? বেশিরভাগ ডিভোর্সের পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। বাবা মাও মেয়েদের সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়।
অথচ মেয়েটার মনের খবর কেউ জানতে চায় না। বুকের ভেতর কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতে চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায় মাইয়া মানুষের একটু সহ্য করে চলা উচিত শ্বশুর বাড়িতে। সব ডিভোর্সের জন্য সব সময় মেয়েদের দিকেই আঙ্গুল তোলা হয়। হাসিম আলী রাবেয়া বলল, নবনীর জন্য খাবার লও। এতটা পথ আইলেও মাইয়াডা কে জানে খাইয়া বাইর হইছে কিনা। খাইলেও এত পথ আইছে, এতক্ষণে পেটে কিছু নাই। রাবিয়া হন্তদন্ত হয়ে ছুটলেন মেয়ের জন্য খাবার নিতে। নবনীদের ঘরে 3 রুম। এক রুমে বাবা মা থাকে, আর এক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আর এক রুমে ফাল্গুনি আর চৈতালি থাকে। নবনী বোনদের রুমে গিয়ে দেখে দুজনেই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনদের দিকে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনিকে বানিয়েছেন দেখলেই নবনীর বুকের ভেতর আনন্দ অনুভব হয়। ফাল্গুনি আর চৈতালি দুজনেই চমচ। নবনীর মনে আছে যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনী সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনদের কোলে নিল। হাসিম আলী একসাথে 2 কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী 2 বোনের নাম রাখল ফাল্গুনি আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে, সাব্বির তখন ক্লাস 1-এ। রাবিয়া ঘরে এসে বলল,